আমার প্রিয় স্টুডেন্ট ভাইরা, কেমন আছো তোমরা? আসো আমরা শুরু করি আজকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের লেকচার 5। আমার স্টুডেন্ট ভাই বোন যারা আমাকে শুনছো সবার জন্য বলি, সন্ধি এই টপিকটা 2020 সাল পর্যন্ত যে সেশনের যে বইটা ছিল, অর্থাৎ এবছর যারা এসএসসি দিল সর্বশেষ ব্যাচ, তারা ওই বইয়ের আর তোমাদের বইয়ের যে উপস্থাপন, তার মধ্যে তোমরা একটু একটু দুটো ম্যাচ করে পাশাপাশি দেখবা। শুধু ব্যবধান না, আকাশ পাতাল ব্যবধান। মানে সন্ধি আগের বইতে যে সুন্দর করে লেখা, প্রতিটা নিয়ম বিস্তারিত বলা, এক একটা নিয়মের তোমার আন্ডারে 6-7টা করে উদাহরণ ভেঙে বলা, তারপরে আবার 10টা 12টা করে ওয়ার্ড নিচে লিখে দেওয়া ওই নিয়মের অধীন। মানে ডিটেলস, অর্থাৎ তোমাদের বইয়ে তো সন্ধি অলমোস্ট 2 কি 2.5 পেজে আলোচনা করে শেষ, কিন্তু ওই বইটাতে সন্ধি তুমি যদি দেখো মোটামুটি 8-10টা পেজ তারা ইউজ করছে সন্ধি আলোচনা করার জন্য, খুবই ডিটেলস, খুবই বিস্তারিত। এজন্য আমার পরামর্শ থাকবে তোমরা আগের বই থেকে সন্ধিটা ভালো করে পড়বা। যদিও আগের বইয়ের নিয়মগুলোই তোমার বই এখন নিয়ে আসা হয়েছে, বিস্তারিত না, শুধু নিয়মটাকে জাস্ট ছোট করে কপি কাট করে বসাই দেওয়া হয়েছে, আর কিছু না। তো এই জন্য তোমার বই থেকে সন্ধি পড়লে মোটামুটি এটা শিওর করে বলা যায় তুমি তেমন কিছু বুঝবে না, অত কনসেপ্ট তুমি তৈরি করতে পারবে না এখান থেকে। এই জন্য চেষ্টা করবে আগের বইটা ফলো করা। ঠিক সমাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। উপসর্গ প্রত্যয় যে টপিকগুলো আগের বইতেও আছে, একই রকমের টপিক, সেগুলো সম্ভব হলে আগের বইটা থেকে মিলিয়ে পড়বা। তারপরে তুমি তোমার বর্তমান বইটা ঘাটবা, এতে করে তোমার সুবিধা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেগুলো তোমার কলেজের সিলেবাসে গেলেও যে ব্যাকরণগুলো তোমাকে পড়তে হবে, এখন যেগুলো আছে সেগুলো যখন আবার পড়তে হবে, তখন তোমার বইয়ে যেরকম করে উপস্থাপন আর কলেজে যেভাবে পড়তে হয়, ওখানে তোর অবজেক্টিভ হয় না, ওখানে 30 নম্বরের ব্যাকরণ তোমাকে লিখে দিয়ে আসতে হবে। তো তুমি বড় রকমের বিপদে পড়বা। আগের বইটাকে আমরা ভালো বই বলি, ওই ভালো বই পড়েই ছেলে মেয়েরা বেকায়দায় পড়তো কলেজে গেলে। আর এখন তোমার বইতে এত শর্টকাট করে লেখা, তুমি আমার মনে হয় আরো বেশি বেকায়দায় পড়বা। এই জন্য আগের বইটা যদি পড়ে যাও তোমার জন্য খুব ভালো হবে। ওকে ভাইয়া, আসো তাহলে ভাইয়া শুরু করছি, হ্যাঁ? দেখো, আমরা কথা বলবো আজকে সন্ধি নিয়ে। আমরা সন্ধির বিষয়ে আমাদের প্রত্যেকের একটা মিসকনসেপ্ট আছে, সেটা কি জানো? সেটা হলো আমরা মনে করি যে সন্ধি খুব সহজ। মিথ্যা কথা, সন্ধি সহজ না, নাম্বার 1। নাম্বার 2, সন্ধি আসলে কিসের টপিক এটা অনেকে বুঝতে পারি না। সন্ধি ধ্বনিতত্ত্বের টপিক, তবে এখানে বানান খুব রিলেটেড সন্ধির সাথে। বানান যে নিয়ম কানুনে চলে, বানানের অনেক কিছু সন্ধিতে তোমার অ্যাপ্লিকেবল। যদি একটু চোখ কান খোলা রেখে পড়তে পারো, বুঝতে পারো, তাহলে এটা বুঝতে পারবা। তাহলে আসো আমরা সন্ধি নিয়ে কি পড়ি, শুরু করি। সন্ধিকে আমরা একটা শব্দ গঠন প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করি, কিন্তু প্রকৃতপক্ষে সন্ধি আসলে শব্দ গঠন প্রক্রিয়া না, সন্ধি শব্দ সহজকরণ প্রক্রিয়া। অর্থাৎ সন্ধি শব্দকে প্রকৃতপক্ষে সহজ করে, গঠিত শব্দকে নতুন ভাবে গঠিত হতে সাহায্য করে। গঠিত শব্দকে নতুন ভাবে গঠিত হতে সাহায্য করে কিভাবে তোমাকে দেখাই দিচ্ছি, দেখো। এখন এই যে নবান্ন শব্দটা, তুমি বলবো ভাইয়া এটা সন্ধিতে হয়েছে, কারণ নব আর হচ্ছে অন্য সমান সমান হয়ে গেল নবান্ন, বলতে পারো সন্ধিতে হয়েছে। না, এটা সন্ধিতে হয়নি। কেন? কারণ নবান্ন শব্দের অর্থ কি? নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ধান বা অন্ন উপলক্ষে যে উৎসব, সেটাকে নবান্ন বলে। এখন খেয়াল করবা, তাহলে নব আর অন্য, নব মানে নতুন, অন্য মানে ধান, তাহলে নবান্ন কথার অর্থ সন্ধি অনুযায়ী হচ্ছে নতুন ধান। কিন্তু আমরা নবান্ন বললে ধান বুঝি না, আমরা বুঝি উৎসব। কারণ নবান্ন কথাটা সমাস থেকে যদি ব্যাস বাক্য করো, তাহলে তোমার এমন হবে, নব অন্য উপলক্ষে যে উৎসব, তারে বলা হয় নবান্ন। এখন সমাসের সিস্টেম অনুযায়ী এই যে ব্যাস বাক্যটা আছে, সেখান থেকে সমস্ত পদ তৈরি করতে হয়। তোমাদের সমাসের ক্লাসও আপলোড হবে, তোমরা বুঝতে পারবে, অথবা সমাসের ক্লাস দেখি হয়তো বা আমার সন্ধির ক্লাস দেখতেছো আমার ধারণা। তো নব অন্ন উপলক্ষে যে উৎসব, তারা বলা হয় নবান্ন। এখন তুমি যদি সমস্ত পদ তৈরি করো, তাহলে এখান থেকে তোমাকে নিতে হবে নব আর হচ্ছে অন্য। নবান্ন কিন্তু নিতে পারবা না। কেন নিতে পারবা না? আমি আরো সহজ করে বলি, দেখো। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি? সমান সমান সিংহ আর আসন নিয়ে সমস্ত পদ। তাহলে কথাটা হওয়া উচিত মূলত সিংহ আসন।
এখন আমরা সিংহাসনই পাইছিলাম প্রথমে, নব অন্ন উপলক্ষে যে উৎসব, আমরা নব অন্নই পাইছিলাম, কারণ সিস্টেম সমাজ থেকে যেটা বলছে সেটা হচ্ছে ব্যাস বাক্য থেকে সমস্ত বোধ তৈরি করতে হবে। তো এটা হলো ব্যাস বাক্য, এই যেটা হলো ব্যাস বাক্য, তো ব্যাস বাক্য থেকে সমস্ত বোধ দিলাম। এখান থেকে সিংহ, এখান থেকে আসন, সিংহ আসন, নব অন্ন। কিন্তু নব অন্ন সিংহ আসন তৈরি করার পরে আমাদের মনে হইলো যে ব্যাপারটা সুন্দর লাগতেছে না, শ্রুতি মধুর হচ্ছে না, উচ্চারণ করে আরাম পাচ্ছি না। তখন আমরা কি করলাম, এখানে এসে সন্ধি করলাম। আমরা বললাম যে নব আর অন্যকে সন্ধি করলে হয় নবান্ন, আমরা নবান্ন বলা শুরু করলাম। সিংহ আর আসনকে সন্ধি করলে কি হয়, সন্ধি করলে হয় সিংহাসন, আমরা সিংহাসন বলা শুরু করলাম। এখানে কিন্তু আছে সিংহ আর আসন, হবার কথা সিংহ আসন, কিন্তু আমরা বলি সিংহাসন। কেন সিংহাসন বলি, এবার কি বুঝতে পারছো? আমি কি আইডিয়া তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? আমরা শব্দটা পাইছিলাম সিংহ আসন, বলতে ভালো লাগে না তাই সন্ধি অ্যাপ্লাই করে সেটাকে সিংহাসন বানাইছি। শব্দটা পাইছিলাম নব অন্ন, বলতে ভালো লাগে না তাই এটাকে কি করছি, আমরা নবান্ন বানাইছি। ঠিক বিদ্যার নিমিত্তে আলয়, বিদ্যা আলয় এমন ছিল শব্দটা, এখানে সন্ধি ঠুকাই দিয়ে আমরা সেটাকে করছি বিদ্যালয়। তাহলে সন্ধি মূলত অন্যান্য প্রসেসগুলোকে সহজ করে, স্মুথ করে, বলতে ভালো লাগে এমন সিস্টেমে নিয়ে আসে। এই জন্য আমরা হয়তো বলার জন্য বলে ফেলি সন্ধি শব্দ গঠন প্রক্রিয়া, প্রকৃতপক্ষে সন্ধি গঠিত শব্দকে সহজীকরণ প্রক্রিয়া। কথা ক্লিয়ার? নতুন শব্দ, একেবারে নতুন শব্দ সে জন্ম দিতে পারে না, জন্ম হওয়া শব্দকে সে আরো বেশি কি করতে পারে, সুন্দর এবং সাবলীল করতে পারে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধি মানে আসলে কি। সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন ঘটানো, দুটো ধ্বনিকে মিলে একটা নতুন সম্পূর্ণ একটা সুন্দর রকম একটা শোভন ধ্বনিতে রূপান্তরিত করা। কারণ নব অন্য না বলে নবান্ন বলা, সিংহ আসন না বলে সিংহাসন বলা, কারা আগার না বলে কারাগার বলা, মহা আশয় না বলে মহাশয় বলা, এই কাজগুলো করে দিয়েছে কে, প্রত্যেকটা কাজ সন্ধি করে দিয়েছে। কিন্তু শব্দগুলো গঠিত হয়েছে সমাস দ্বারা, শব্দগুলো জন্ম হয়েছে সমাসের ঘরে, সন্ধিকে তাদেরকে কি করছে, সুন্দর করছে, মেকআপ করে দিছে, স্মুথ করে দিছে। তাহলে সন্ধি প্রকৃতপক্ষে একেবারে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া, এটা বলা যায় না। গঠিত শব্দকে আরো সুন্দর করার প্রক্রিয়ার নাম হচ্ছে প্রকৃতপক্ষে সন্ধি। এই জন্য দেখবা তোমার বইয়ে বলা আছে যে উপসর্গ যুগে শব্দ গঠন, প্রত্যয় যুগে শব্দ গঠন, সমাস যুগে শব্দ গঠন। সন্ধি চ্যাপ্টারে শুধু বলা সন্ধি, ওখানে বলা হয়নি কিন্তু সন্ধি যোগে শব্দ গঠন বলা হয়নি। কেন বলা হয়নি এবার বুঝতে পারছো তো? এই জন্য সন্ধি গঠিত শব্দকে প্রপারলি কি করে দেয়, সুন্দর করে দেয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, সংকীর্ণ কিছু কিছু ক্ষেত্রে সন্ধি কি করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে, সন্ধি নতুন শব্দ তৈরি করতে পারে। সেটা আমরা আস্তে আস্তে পরে দেখবো, সেটা খুব সংকীর্ণ অর্থে। তাহলে সন্ধির কাজ মূলত কি করা, ধ্বনির মিলন ঘটানো। যদি ধ্বনির মিলন ঘটায় তাহলে আমরা বুঝবো যে সন্ধি সফলভাবে কাজ করতেছে। কখনো কোনো সন্ধি সফলভাবে কাজ করে না, তখন কি হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো। যেমন দেখো আশা যোগ অতীত, আশা অতীত না হয়ে কথাটা হয়েছে আশাতীত, কারণ মাঝখানে সে কে কাজ করছে, মাঝখানে সন্ধি কাজ করছে। কথা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ ধরে কি বললাম। এখন দেখো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করার চেষ্টা করবা, হ্যাঁ। আমি বললাম সন্ধির উদ্দেশ্য, সন্ধির উদ্দেশ্য কি, ধ্বনি মাধুর্য সম্পাদন, তারপরে শব্দকে শ্রুতি মধুর করা। এটা হচ্ছে সন্ধির ভাইটাল উদ্দেশ্য। এবার মনে রেখো, যেখানে এই দুইটা কাজ ঠিক মতো করা যায় না, অর্থাৎ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না বা শব্দকে শ্রুতি মধুর করা যায় না, তুমি সন্ধি করছো কিন্তু যে উদ্দেশ্য করছো সেই উদ্দেশ্য সফলভাবে তুমি বাস্তবায়ন করতে পারতেছো না, তোমার উদ্দেশ্য সফল হচ্ছে না, সেখানে সন্ধি করবার নিয়ম নেই। যেমন ধরো কচু যোগ আদা যোগ আলু সমান সমান কি হবে, সমান সমান হবে কাচ্চা দালু। তো এই যে কাজটা করলাম, শুনতে ভালো লাগে না, তাই এখানে সন্ধি করার সিস্টেম নেই। পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয় যে কোথায় বা কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। উত্তর হবে যেখানে ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না সেখানে সন্ধি করার নিয়ম নেই। আমি সন্ধি করবোই ধ্বনি মাধুর্য তৈরি করার জন্য, এখন সন্ধি করার পরে যদি দেখলাম সেই উদ্দেশ্য সফল হলো না, তাহলে আর সন্ধি করব না, এটাই ফাইনাল। এই জন্য মনে রাখবো উচ্চারণ সহজ করা এবং ধ্বনি মাধুর্য সম্পাদন করে সন্ধির মুখ্য উদ্দেশ্য। যদি তুমি সন্ধি করার পরে এই উদ্দেশ্যগুলোকে, টার্গেট গুলোকে ফিল আপ করতে না পারো, তখন আর সন্ধি করবো না, ওইটা এমনিই থাকবে। এখন সন্ধির প্রকারভেদ নিয়ে যদি কথা বলি, সন্ধি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। সন্ধির সূত্র কাজে লাগে উপসর্গের প্রত্যয়ের ক্ষেত্রে, সমাসের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে বললাম বাকিগুলোর ভিতরে সন্ধিকে কি করে তার কাজটা করে এবং ব্যাপারটাকে সুন্দর করে দেয়। এখন আসো আমরা সন্ধির প্রকারভেদ নিয়ে কথা বলবো। সন্ধি মূলত তিন রকম: স্বরসন্ধি,
ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, এখন ঝামেলা যেটা সেটা হলো, যদি পরীক্ষায় সন্ধি কত প্রকার এমন প্রশ্ন না করে, তোমাকে একটু টেকনিক্যাল ওয়েতে প্রশ্ন না করে, তখন কিন্তু তুমি ভুল করে আসবা। ধরো তোমাকে যদি প্রশ্ন করে বাংলা সন্ধি কত প্রকার, বাংলা সন্ধি কত প্রকার, তখন তুমি বলবা কাউসার ভাই কইছে সন্ধি 3 রকম, স্বর ব্যঞ্জন বিসর্গ। উত্তর ভুল হবে, তখন দোষ কাউসার ভাইরে দিলে লাভ নেই। কারণ বাংলা সন্ধি বললে যেটা বোঝায় ওটা মাত্র 2 প্রকার, একটা স্বর একটা ব্যঞ্জন। কারণ বিসর্গ সন্ধিটা বাংলা সন্ধি না, এটা তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধি। আজকে থেকে মনে রাখো, যত শব্দ বিসর্গ সন্ধির দ্বারা তৈরি হয়েছে প্রত্যেকটা শব্দের সংস্কৃত শব্দ। আমি আবার বলি, যত শব্দ বিসর্গ দ্বারা তৈরি হয়েছে, মানে বিসর্গ সন্ধির দ্বারা তৈরি হয়েছে, প্রত্যেকটা সংস্কৃত বা তৎসম শব্দ। তাহলে বিসর্গ সন্ধিটা বাংলা সন্ধির আওতাভুক্ত নয়। তো এখন যদি প্রশ্ন করতে, তাহলে আমরা পড়ি কেন, আমাদের কি দোষ? আমরা পড়ি এই কারণে, আমাদের ভাষার প্রচুর শব্দ আছে তৎসম ভাষা বা সংস্কৃত শব্দ থেকে নেওয়া। আমাদের উচ্চ অনুসারে শব্দ 4 রকম, তোমাদের শব্দ শ্রেণীর মধ্যে আছে, ওখানে গেলে দেখবা। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম কোনগুলো? তৎসম মানে হচ্ছে যে শব্দগুলো আমরা সংস্কৃত থেকে নিছি। এগুলো প্লাস মাইনাস প্রায় 30%, কোনো কোনো জায়গায় কম লিখছে, কোনো কোনো জায়গায় বেশি লিখছে, 30 থেকে। আমরা রাউন্ড ফিগারে থাকলাম। এর মানে আমরা আমাদের ভাষায় যত শব্দ ব্যবহার করি, তার 100টার মধ্যে 30টাই তৎসম বা সংস্কৃত শব্দ। কথা বুঝতে পারছো? সুতরাং তৎসম শব্দ যেহেতু আমার ভাষায় ব্যবহার হয়, তো সেগুলোর দেখভাল তো আমাকেই করা লাগে, তার চিকিৎসা তো আমাকেই দিতে হবে। সো এগুলাকে আমরা আমাদের সন্ধিতে আলোচনা করি। তো বাংলায় যেমন স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, তৎসমও কিন্তু স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে। কিন্তু বাংলায় বিসর্গ সন্ধিটা নাই। এর জন্য বিসর্গ সন্ধিটা তৎসমের। এই জন্য আমরা যদি টোটালি বলি সন্ধি কত রকম, তাহলে স্বর ব্যঞ্জন বিসর্গ। কারণ স্বর ব্যঞ্জন বাংলা এবং সংস্কৃত দু জায়গাতেই আছে। আর বিসর্গ ধরলে 3টা হয়। কিন্তু তোমাকে যদি উল্টা দিক থেকে প্রশ্নটা একটু ঘুরে যদি করে, যে বাংলা সন্ধি কত প্রকার, তখন বলবা 2 প্রকার, স্বর আর ব্যঞ্জন। যদি এরকম করে না করে আরেকটু যদি প্যাচ দেয়, তৎসম সন্ধি কত প্রকার, তাহলে বলবা 3 প্রকার। কারণ সন্ধি যত প্রকার, তৎসম আসলে তত প্রকারই। তৎসম শব্দগুলো স্বরও হয়, ব্যঞ্জন হয়, বিসর্গও হয়। তাহলে আমরা এখান থেকে শিখলাম বাংলা সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার। আর বাংলা ভাষায় আলোচনা করা হয় কত রকমের সন্ধি? 3 রকমের সন্ধি, স্বর ব্যঞ্জন এবং বিসর্গ। এটাকে আমরা ইন জেনারেল কনসেপ্ট ধরে বলছি সন্ধি 3 রকমের, স্বর ব্যঞ্জন আর বিসর্গ। তাহলে ক্লাসিফিকেশন বুঝছো? টিচার কোশ্চেন করলে কোন অ্যাঙ্গেল থেকে করছে, কি জানতে চাইছে, আগে ওটা বুঝবা, তারপরে হলে তুমি গোল্লাটা দিবা। আর তোমরা করো কি, তোমরা প্রথম লাইন পড়ার পরে ও আল্লাহ গো কমন পড়ে গেছে লাভ দিয়ে তারপর দেখানো শুরু করো। খবরদার, এটা করা যাবে না। অবজেক্টিভ সবসময় এটা মাথায় রাখতে হবে, তুমি 5টা অপশন পড়বা, সরি 4টা অপশন পড়বা, তারপরে তুমি তোমার গোল্লাটা দিবা, তার আগে গোল্লা দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এখন আসো, স্বর ব্যঞ্জন বিসর্গ কখন হয়, স্বরসন্ধি কখন হয়, আর ব্যঞ্জন সন্ধি কখন হয়। মনে রাখবা, যদি স্বরধ্বনি যোগ স্বরধ্বনি হয়, তখন অবশ্যই সেটা স্বরসন্ধি হবে। তাহলে ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অবশ্যই সেটা ব্যঞ্জন সন্ধি হবে। এখন ধরো শুরুতে ব্যঞ্জন ধ্বনি, পরে স্বরধ্বনি, সন্ধি ব্যঞ্জন হবে। শুরুতে স্বরধ্বনি, পরে ব্যঞ্জন ধ্বনি, সন্ধি ব্যঞ্জন হবে। এখান থেকে তাহলে তুমি কেমনে মনে রাখবা, অনেকটা কিছুটা তোমার বীজগণিতের মাইনাসে মাইনাসে প্লাসের মতো, প্লাসে প্লাসে প্লাসের মতো, মাইনাসে প্লাসে মাইনাসের মতো, প্লাসে মাইনাসে মাইনাসের মতো, অনেকটা এরকম মনে হচ্ছে না ব্যাপারটা? দেখো, কেবলমাত্র যদি দুই পাশেই স্বরধ্বনি থাকে, তখন শুধুমাত্র স্বরসন্ধি হওয়ার সিস্টেম আছে। আর বাকি প্রত্যেকটা সেগমেন্টে ব্যঞ্জন সন্ধি হবে। দুই পাশে ব্যঞ্জন ধ্বনি আছে, অবশ্যই ব্যঞ্জন। এখানে দেখো এক পাশে ব্যঞ্জন, আরেক পাশে স্বর, সন্ধিটা ব্যঞ্জন। এখানে দেখো এক পাশে স্বর, আরেক পাশে ব্যঞ্জন, সন্ধিটা ব্যঞ্জন। এর মানে দুই পাশে ব্যঞ্জন ধ্বনি থাকলে অবশ্যই ব্যঞ্জন। আর দুপাশের কোনো এক পাশে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, অবশ্যই 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 সেটা ব্যঞ্জন সন্ধি হবে। এখন বিষয়টাকে নিয়ে আলোচনা করে সামনের দিকে যাই। তো মনে রাখবা কেমনে? দেখো, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ মাত্র 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। এখন দলে মানুষ কার বেশি, সংখ্যাতে ভারী কোনটা? সংখ্যাতে ভারী হচ্ছে যেটা ব্যঞ্জন, সেটা। তো ব্যঞ্জনের দল যদি ভারী হয়ে থাকে, তার ক্ষমতা বেশি হবে। তার ক্ষমতা বেশি মানে হচ্ছে তার দলে সমস্ত কিছু সে নিয়ে যাবে। এই জন্য মনে রাখো, ব্যঞ্জনের যেহেতু সংখ্যায় তারা বেশি, এই জন্য ব্যঞ্জন সন্ধির পাওয়ারটাও বেশি। দুপাশের কোনো এক পাশে যদি ব্যঞ্জন আসে, সন্ধিটা ব্যঞ্জন হয়ে যাবে। দ্যাটস ইট, এটাই ফাইনাল কথা। এখন আসো সন্ধি ভাইয়া, তাহলে প্রশ্ন কোথা থেকে আসে বলেন, বলে দিচ্ছি।
সন্ধির গুরুত্ব বিচারে সন্ধির যে ধরন সেটা বলি, লেখো, আমি বাইরে লিখে দিচ্ছি। গুরুত্ব বিচারে সন্ধি, গুরুত্ব মানে এক্সামের গুরুত্ব আর কি, ওটা এক্সামে লিখলাম না, হ্যাঁ বুঝে নিও। গুরুত্ব বিচারে সন্ধি সব থেকে বেশি আসে নিপাতনে সিদ্ধ থেকে। এখন তুমি বলো ভাই এতক্ষণ ধরে তো নিপাতনে সিদ্ধর কথা বলেন নাই। বলি নাই তো, কি হয়েছে এখন বলবো। আচ্ছা, তারপরে আসে হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধর পরে, নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যেটা কোনো সিস্টেম মানে না, কোনো ক্রাইটেরিয়া মেনটেন না করেই যেখানে সন্ধিগুলো তৈরি হয়ে যায় সেটাকে নিপাতনে সিদ্ধ বলা হয়। আচ্ছা, তারপরে তোমার বিসর্গ সন্ধি, এটা খুব আসে। আর আরেকটা আসে, সেটা হচ্ছে তোমার বিশেষ নিয়ম প্লাস স্বরব্যঞ্জনের কিছু ব্যতিক্রম জায়গা আছে। স্বর ও ব্যঞ্জনের একটু কঠিন বা একটু ব্যতিক্রম জায়গা যেগুলো সেখান থেকে আসে। তাহলে গুরুত্বের বিচারে এ হচ্ছে সন্ধির হিসাব কিতাব। সব থেকে বেশি আসে নিপাতনে সিদ্ধ থেকে, এটাকে দিলাম 3 স্টার। বিসর্গ থেকে এটাকে দিলাম 2 স্টার। আর স্বরব্যঞ্জনকে দিলাম 1 স্টার। কথা ক্লিয়ার হয়েছে এবার? এখন তোমাকে এই জিনিসগুলো দেখাই দিব। এজ ইউজুয়াল সন্ধি যেগুলো তুমি এগুলো ক্লাস 6 থেকে পারো। ওই তোমার হচ্ছে কি বলে, নবযুগ, অন্য, নবান্ন, মহাযুগ, ঋষি, মহর্ষি, আশাযুগ, অতীত, আশাতীত, কারাযুগ, আগার, কারাগার পরে উড়াই ফেলছো তুমি। কিন্তু বিশ্বাস করে এগুলো পরীক্ষা আসে না। পরীক্ষায় কি আসে সেটা নিয়ে আমরা চলো বিষয়টাকে একটু খোলাসা করি। প্রথমত নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ মানে কি বলছি, যদি কোনো সিস্টেম সে ফলো না করে, তাহলে নিপাতনে সিদ্ধ স্বর, প্রথমত স্বরসন্ধির মধ্যে যারা নিপাতনে সিদ্ধ সেগুলো নিয়ে কথা বলবো। এই দেখো এখানে একটু বলছে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো হচ্ছে কোনগুলো, বলছে যেগুলো কোনো নিয়ম কানুন অনুসারে হয় না, কোনো সিস্টেম যারা ফলো করে না তারাই হচ্ছে নিপাতনে সিদ্ধ। এখন এরা কারা, আসো এই মিসক্রিনদেরকে একটু খুঁজে দেখি। দেখো এই হলো কুল, আর তারপরে হলো অটা। এখন স্বরসন্ধির নিয়ম এই জায়গায় অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে লর নিচে যেহেতু হসন্ত করা নাই, তাহলে লটা ব্লক না, এখানে একটা অ আছে। তাহলে এখানে হলো অ, আবার অটার মধ্যে হলো অ। এখন সন্ধির সিস্টেম বলতেছে অ যোগ অ হইলে সমান সমান সেটা কি হয়ে যায়, আ হয়ে যায়। এখন অ যোগ অ হইলে আ যদি হয় তাহলে কথাটা হবার কথা হচ্ছে কুলাটা, তাই না? নব যোগ অন্য কি পড়ছিলাম মনে করে দেখো, তুমি পড়ছো নব আর পড়ছো হচ্ছে অন্য, নব তার সাথে অধ্বনি, এখানে অধ্বনি, দুটো মিলে তুমি আ পড়ছো, তাহলে এখানে কি পড়ছিলে, এখানে পড়ছিলে নবান্ন। কারণ মনে রাখবা বাম দিকে ডান দিকে মিলে অ আ যাই থাকুক না কেন আলটিমেটলি সেটা আতে রূপান্তরিত হবে, অর্থাৎ বাঁ দিকে অ থাকুক আ থাকুক, ডান দিকে অ থাকুক আ থাকুক, আলটিমেট পরিণতি কার দিকে, আর দিকে। তো এখন নবযোগ অন্য নবান্ন যে তুমি পড়ছো, ঠিক এই কাহিনীটা তো এখানেও হওয়ার কথা ছিল, অযোগ অ মিলে আ হওয়ার কথা ছিল, কথাটা হওয়ার কথা ছিল কুলাটা, কিন্তু না, কোন এক অজ্ঞাত কারণে কথাটা কুলাটা হয়নি, কথাটা হয়েছে কুলোটা। মানে আমাদের ভাষায় এটা কুলোটা হিসাবে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত, এখন বুঝছো? তাহলে হবার কথা ছিল কু লাটা, হয়ে গেছে কু লটা। এই যে সিস্টেমটা ফলো করে নাই, নিয়মটা মানে নাই, এই জন্য তার নাম নিপাতনে সিদ্ধ। তো নিপাতনে সিদ্ধর পরে যে স্বর বললেন, হ্যাঁ স্বর বললাম এই কারণে এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, কারণ এটা স্বরধ্বনির ফাংশনটাকে মেনটেন করে নাই। যদি এখানে ব্যঞ্জন ধ্বনি থাকতো তাহলে বলতাম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, কারণ ব্যঞ্জনের ফাংশনকে মেনটেন করা হয়। যেমন দেখো বৃহৎ যোগ পতি, বৃহস্পতি, এখানে খণ্ডত মানে অত কিছু নাই, এখানে ব্লক করা আছে এর মানে খণ্ডত, অ না থাকার কারণে তাহলে ব্যঞ্জন। আচ্ছা এরপরে প, এটাও তো ব্যঞ্জন। তাহলে এখানে যে তুমি হঠাৎ করে বৃহস্পতি বলার সময় কোথা থেকে একটা দন্ত স চলে আসলো তার ঠিক নেই। তাহলে ব্যঞ্জন সন্ধিটা ব্যঞ্জনের সিস্টেম অনুসারে হয়নি, দন্ত স না এপাশে আছে না এপাশে আছে, কোথা থেকে এই জায়গায় চলে আসছে, দৌড় মারে ওরা এসে জুড়ে বসছে, এই জন্য আমি তারে বলছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। কথা ফাইনাল বোঝা গেল? ঠিক কুলোটা, এরপরে অনেকগুলো স্বরসন্ধি আছে, যেমন দেখো গো যোগ অক্ষ, হওয়ার কথা ছিল গবক্ষ, কিন্তু এটা হয়ে গেছে গবাক্ষ। এখন তুমি বলবো এটা কিভাবে হয়েছে, কারণটা দেখো, দেখো লো যোগ অন সমান সমান হয়ে গেছে লবণ, সন্ধিটা এমন হওয়ার কথা ছিল, কারণ স্বরসন্ধির একটা সিস্টেম আছে, যদি ও ধ্বনি থাকে তখন তার জন্য সেটা অবে রূপান্তরিত হয়, যে লো ও তার জন্য লব অব, আর যদি ও ধ্বনি থাকে সেটা আবে রূপান্তরিত হয়, যেমন নৌ যোগ ইক, নাবিক নাব, আব। কথা ক্লিয়ার? তাহলে হওয়ার কথা ছিল এটা গবক্ষ, কিন্তু হয়ে গেছে গবাক্ষ। এটা নিপাতনে সিদ্ধ স্বর, কারণ স্বরধ্বনির স্বরসন্ধির সিস্টেমকে সে কি করে নাই, ফলো করে নাই। এটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, কারণ ব্যঞ্জন ধ্বনির সিস্টেমকে সে ফলো করে নাই। তো নিপাতনে সিদ্ধ স্বর ব্যঞ্জন গুলো ভাইয়া তোমাদের লিখে দেব, এটা মনে রাখার জন্য আমি লিখে দেব।
এখন আসো, এই যে 2020 সালের কথা বলছে সমাস বনাম সন্ধি। এখন সমাস মানেও মিলন, মনে রাখো সমাস এটার অর্থ মিলন। তবে আমরা গত তোমাদের সমাসের লেকচারে দেখবা সমাস মানে হচ্ছে পদের মিলন, একাধিক পদ এক পদে পরিণত হবে। আচ্ছা, সন্ধি, সন্ধি মানেও কিন্তু মিলন। তো এখানে পার্থক্য কি? এটা মিলন, তবে এটা হচ্ছে ধ্বনির মিলন। দুটো একই ফাংশন না রে ভাই। এক জায়গায় ধ্বনির মিলন, এক জায়গায় পদের মিলন। সন্ধি আর সমাসের এটাই হচ্ছে পার্থক্য। দুটো ব্যাকরণের পরিভাষা, কিন্তু সমাসে পদের মিলন হয়, সন্ধিতে ধ্বনির মিলন হয়। কথা ক্লিয়ার? সন্ধি ধ্বনি বা বর্ণ নিয়ে কাজ করে, কিন্তু সমাস পদ নিয়ে কাজ করে। এখন এই যে নিপাতনে সিদ্ধ সন্ধি দেখলাম, এখন আমরা স্বর দেখবো, স্বরব্যঞ্জন দেখলাম, বিসর্গ দেখবো, স্বরব্যঞ্জনের কিছু কঠিন রুলস যেগুলো সামনে এক্সাম্পল হিসেবে আসবে, ভাই সেগুলো তোমাদের দেখাই দেবো একে একে। আসো আমরা শুরু করি। দেখো, সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কি? সন্ধি। সন্ধির নিয়মে অকারে অকারে আকার হয়েছে কোনটিতে? দেখো এখানে এটা ভাঙা দিচ্ছি, প্র্যাকটিসের ভিতর দিয়ে ভাই তোমাদের ম্যাক্সিমাম রুলগুলো দেখাই দিব এখন। দেখো, রত্নকে ভাঙলে, রত্নাকরকে ভাঙলে রত্ন যোগ আকর, তাহলে রত্ন এখানে হচ্ছে অ, আকরে হচ্ছে আ। তোমাকে এটা বলো না, তোমার বলছে দুটোই অ থাকবে, অ সাথে অ মিলে আ হবে, তাহলে অ সাথে এটা আ মিলছে, তাহলে এটা নিতে পারলাম না উত্তর। বিদ্যালয়, বিদ্যালয়কে ভাঙলে হবে বিদ্যা, আর হবে হচ্ছে আলয়। এখানে প্রথমেও আ, শেষেও তো আ, এটাও নিতে পারলাম না। এটা মূলত মহার ঘ, এটা ঘ হবে মহার ঘ আর কি, কথাটা মূলত মহার ঘ, এরকম জফলা নিয়ে। তো এখন মহার্ঘ নিতে পারতেছি না কেন? দেখো, একটা হচ্ছে মহা আর একটা হচ্ছে তোমার অর্ঘ। তাহলে মহা এটা তো আ, আবার তারপরে হচ্ছে অ, তাহলে দুটা মিলে না, এটাও নিতে পারতেছে না। বাকি আছে এটা। তোমার ভালো লাগলো এটাই উত্তর, না লাগলো এটাই উত্তর? তুমি মনে মনে করতেছো ভাইয়া আপনি ভুল করছেন, কারণ এটা হবে হচ্ছে হিম যোগ আচল, এটাও তো ভুল। এখানে তো বলছে অযোগ অ নিতে হবে, কিন্তু এটা তো হিমাযোগ আচল হিমাচল। না রে পাগলা, এটা হিমযোগ আচল না রে, এটা হিমযোগ অচল। কেমনে আসো দেখাই, বোঝার চেষ্টা করো, কাম টু দ্য পয়েন্ট, কাম অন ম্যান। দেখো, হিম আর হচ্ছে অচল সমান সমান হলো হিমাচল। কেন? দেখো, হিম ম, তার সাথে অ, অচলের অ সমান সমান দুটো মিলে হয়ে যাবে আ। মানে হিমাচল শব্দের অর্থ কি? হিমাচল শব্দের অর্থ হচ্ছে বরফের পাহাড়। হিমাচল শব্দের অর্থ কি? হিমাচল শব্দের অর্থ হচ্ছে বরফের পাহাড়। তো এখন অচল কথাটা পাহাড়, গিরি, অদ্রি, ভূদর, শৈল, নগ, এগুলো সবগুলো সমার্থক শব্দ। পাহাড়, পর্বত, গিরি, ভূদর, অদ্রি, শৈল, অচল, নগ, সব পাহাড়ের সমার্থক শব্দ। অচল মানে তো পাহাড় যে চলে না, বুঝতে পারছো? তো হিমাচল মানে হচ্ছে বরফের পাহাড়। আরো সঠিক তোমাকে ঠিক করে দিচ্ছি, দেখো আঁচল বানানটা আমাদের ভাষায় এরকম করে হতে পারে, আঁচল, উপরে চন্দ্রবিন্দু আছে। এই আঁচল শব্দের অর্থ হচ্ছে মায়ের শাড়ির আঁচল। আর তুমি বলো হিমাচল কথার সাথে শাড়ির আঁচলের রিলেশনটা কি? ভারতে একটা হিমাচল প্রদেশ নামে একটা প্রদেশ আছে, ওই যে জম্মু কাশ্মীর যে এলাকায় ওইখানে। তো হিমাচল প্রদেশ মানে সেটা বরফ আছে, ওই জায়গায় বরফ আচ্ছাদিত প্রদেশ, ওটার সাথে তো মায়ের আঁচলের কোনো সম্পর্ক নাই। সুতরাং হিমযোগ অচল সমান সমান হিমাচল। কথা বোঝা গেছে? দ্যাটস ইট, ফাইনাল, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো নিপাতনে সিদ্ধ স্বরব্যঞ্জন গুলা ভাই বলছিলেন লিখে দিবেন। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ স্বরব্যঞ্জন গুলা তোমাকে লিখে দিচ্ছি। নিপাতনে সিদ্ধ স্বরগুলো আগে দেখাই, তারপরে ব্যঞ্জন গুলা লিখে দেবো, মুখস্থ করে ফেলাবা। নিপাতনে সিদ্ধ স্বর মুখস্থ করে ফেলাবা, তোমার বই থেকে এখানে উদাহরণ আমি বেশি দিয়ে দেবো, মুখস্থ করে ফেলাবা। মুখস্থ করবো এইভাবে: কুলোটা নারীরা প্রয়োজন ও অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে। অন্যদিকে শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে গবেন্দ্রকে সঙ্গে নিয়ে অক্ষৌহিণীর সহযোগে বিম্বষ্ঠ রমণীকে
অপহরণ করতে যাচ্ছে, এই হচ্ছে কথা। এখন এখান থেকে তোমাকে একটু ভাইঙ্গা ভাইয়া দেখাই দিচ্ছি আসলে এরা কারা। কুলোটা, প্রৌঢ়, অন্যান্য, গবাক্ষ, মার্তণ্ড, শুদ্ধোদন, গবেন্দ্র, অক্ষৌহিনী, বিম্বষ্ঠ। এখন এখানে আসলে কি, আমি আসলে কি লিখছি, এটাও তো একটা কথা নাকি? শোনো, কুলোটা মানে হচ্ছে দুশ্চরিত্র মেয়ে, খারাপ চরিত্রের মেয়েদেরকে কুলোটা বলা হয়। তো তুমি গল্পের প্রয়োজনে কল্পনা করো, কিছু কুলোটা নারী প্রৌরজন মানে বৃদ্ধ বুইরা বুইরা মানুষ এবং আরো অন্যান্যদের সাথে নিয়ে গবাক্ষে বসে, গবাক্ষ মানে জানালা, জানালায় বসে মার্তণ্ডকে দেখছে। মার্তণ্ড মানে সূর্য। তাহলে একদিকের ঘটনা হলো কুলোটা কিছু মেয়ে বৃদ্ধ কিছু মানুষকে সাথে নিয়ে জানালায় বসে সূর্যকে দেখছে, ওকে। অন্যদিকে এই যে শুদ্ধোদন, সে হলো এই গল্পের ভিলেন। সে একটা মেয়ে দেখছে, মেয়েটা খুব সুন্দরী, বিম্বষ্ঠ, বিম্বজ গোষ্ঠ, বিম্ব মানে লাল, ওষ্ঠ মানে ঠোঁট। তো লাল ঠোঁটের একটা সুন্দরী মেয়ে দেখে সে বলতেছে একে আমি কিডন্যাপ করব। এই বদমাইশ তার বন্ধু গবেন্দ্রকে যায় বলছে চল এই বিম্বষ্ঠ মেয়েটাকে কিডন্যাপ করব। তখন গবেন্দ্র বলছে তুমি জানো ওই মেয়ের বয়ফ্রেন্ড কে? ওই মেয়ের বয়ফ্রেন্ড হচ্ছে হিরো আলম। হিরো আলম হচ্ছে বুঝতেছো, বডি বিল্ডার, সে একদম মায়েরা শেষ করে দিবে। সুতরাং তুমি আমি গেলে হবে না, চলো আমরা অক্ষৌহিনী নিয়ে যাই। অক্ষৌহিনী মানে সেনা দল, সেনাবাহিনী। চলো আমরা সেনাবাহিনী নিয়ে যাই। তখন শুদ্ধোধন গমন্দ্রকে সাথে নিয়ে অক্ষৌহিনী সহযোগে বিম্বষ্ঠ মেয়েকে কি করছে, অপহরণ করতে যাচ্ছে। জাস্ট গল্পের প্রয়োজন, মনে রাখো। ক্লিয়ার? এখন এগুলো সবগুলো যেগুলো আছে প্রত্যেকটা নিবেদনে সিদ্ধ স্বরসন্ধি। আমি তোমাকে দুই একটা চাইলে ভেঙে দিতে পারি। আসো আমরা একটা ভাঙি, ধরো মার্তণ্ডকে যদি ভাঙি, তাহলে কি দ্বারা এখানে দেখো তো, এ হলো মার্ত যোগ অন্ড। অন্ড শব্দের অর্থ গোলাকার, গোলাকার মনে রাখবা, হ্যাঁ, গোল হলে এটার অন্ড বলা হয়। ওখান থেকে ডিমকে দেখবো অনেকে আন্ডা বলে। ডিমের তো এক এক এলাকায় এক এক রকমের নাম, তাই না? কোন কোন এলাকায় ডিমকে কি বলা হয়, আন্ডা বলা হয়। তো মার্ত যোগ অন্ড সমান সমান হয়ে গেল মার্তণ্ড। এখন সরসন্ধির সিস্টেম এখানে অ্যাপ্লাই করে দাও। মার্ত এখানে আছে হচ্ছে অ, অন্ডর মধ্যে আছে অ, দুটো মিলে তাহলে কি হওয়ার কথা, দুটো মিলে আ হওয়ার কথা। শব্দটা হওয়ার কথা ছিল তাহলে কি, শব্দটা হওয়ার কথা ছিল মার তাণ্ড, কিন্তু হয়নি। শব্দটা কি হয়েছে, হয়েছে মার দণ্ড। এই সিস্টেম ফলো করে নাই, সিস্টেম ব্রেক করছে, ব্রেক করছে বলেই সে স্বরসন্ধি হয়েছে এবং নিপাতনে সিদ্ধ স্বর হয়েছে আর কি। স্বরসন্ধি সিস্টেম ব্রেক করার কারণে নিপাতনে সিদ্ধ স্বর হয়েছে। ডান। আসো সামনে যাবো এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন আস্তে আস্তে দেখাই দিব। এরপরে শুভেচ্ছা, এই শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে দেখো, শুভযোগ ইচ্ছা, শুভেযোগ ইচ্ছা, শুভযোগ আচ্ছা, শুভযোগ ইচ্ছা। শুভেচ্ছা শব্দের মধ্যে অধ্বনি আর ই ধ্বনি মিলে এ হইছে, অর্থাৎ এই দেখো অধ্বনি আর ই ধ্বনি মিলে এখানে এ হয় স্বরসন্ধির নিয়ম অনুযায়ী। তাহলে শুভ অ, ইচ্ছা ই ইকুয়াল টু এ। তাহলে শুভেচ্ছা মানে কি হয়েছে দেখো তো, শুভেচ্ছা। তাহলে দুটো মিলে কি এতে রূপান্তরিত হয়েছে না? যে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা, শুভযোগ ইচ্ছা। সন্নিহিত দুটি ধ্বনির মিলনে কি গঠিত হয়, সন্ধি গঠিত হয়। আর তোমরা প্রশ্ন করো ভাই সন্নিহিত মানে কি? সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি অবস্থান করে এমন, পাশাপাশি অবস্থান করে এমন, তারে বলা হয় সন্নিহিত। আচ্ছা তারপরে আসো, জনযোগ এক সমান সমান কি হয়, সমান সমান হয় দেখো এই যে জনৈক, এটা হচ্ছে জনযোগ এক। আচ্ছা একটু সহজ করে বলি, পিছন থেকে আসি তাহলে বুঝবা, নাহলে বুঝবা না। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়ছি, রাখাল ছেলে, জসিমউদ্দিনের। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও। মনে করে দেখো, তোমরা কি পড়ছো এটা, বারেক? আমরা খুব দুর্ভাগা ছিলাম, আমাদের টিচাররা ভেঙে বলে নাই এই বারেক শব্দের অর্থ কি। আমি বুঝতাম বারেক মানে বুঝি মানুষের নাম, আব্দুল বারেক। ঠিক আছে, আমি বুঝতাম এটা আব্দুল বারেক, কিন্তু আসলে বারেক শব্দের অর্থ হচ্ছে মূলত একবার। অর্থাৎ এটা হলো বার এক, এই কথাটাকে বারেক লেখা হয়েছে কবিতার প্রয়োজনে, বুঝছো এবার? মানে হচ্ছে কবিতার প্রয়োজনে কবিরা কি করেন, নতুন শব্দ বানায় ফেলেন, নতুন ভাবে ফরমেশন তৈরি করে ফেলেন, তারা কোনো সুবিধা নেই, করতে পারেন এটা। কবিতায় তারা প্রত্যেকে স্বাধীন। এবার বুঝছো? তো কথাটা বারেক ফিরে চাও মানে একবার, আমরা বলি না হাজার পাঁচেক, হাজার দশেক, এটাই হলো বারেক, একবার কথাটা। ঠিক বারেক যেমন একবার, বার একের সংক্ষিপ্ত রূপ। তো এই জনৈক মানে হচ্ছে এক জন, বুঝো নাই? অর্থাৎ এক জন, এই কথাটাকে উল্টা করে বললে জন যোগ এক সমান সমান হচ্ছে তোমার জনৈক। তাহলে আমি যদি বলি একজন মানুষ বলেছেন যে তিনি শপিং করতে যাচ্ছেন, এই কথাটাকে আবার এমনিও বলতে পারবো জনৈক ব্যক্তি বলেছেন তিনি শপিং করতে যাচ্ছেন। ক্লিয়ার?
তাহলে একজন কথার যে অর্থ, জনৈক কথার একই অর্থ। দ্যাটস ইট। তাহলে আমরা শুনলাম জনৈক সন্ধি বিচ্ছেদ, বুঝলাম জনযোগ এক। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি? সন্ধির নিয়ম অনুযায়ী নীরব, দুর্যোগ, মনোকষ্ট, মনীষা। দেখো এই নীরবের সন্ধি এটা বিসর্গ সন্ধির সিস্টেম, মনে রাখবা। বিসর্গতে ব্যয় তোমাদের এখনই নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। বিসর্গ সন্ধিতে এখানে দেখাই দিচ্ছি, এই হলো নি বিসর্গ যোগ রব। এখানে আদিস্বর দীর্ঘ হওয়ার কথা। ও আই এম সো সরি, এটা হবে হলো রস্বই কার দিয়ে, এবং তারপরে কি হবে, আদিস্বর দীর্ঘ হবে, অর্থাৎ এই হচ্ছে নি বিসর্গ রব সমান সমান আদিস্বর দীর্ঘ হয়ে হয়ে যাবে নীরব। তাই এটা ভুল। দুর্যোগ এটা হচ্ছে দরস্যু তারপরে হচ্ছে যোগ, এটাও ভুল। মনোকষ্টতে বিসর্গ বজায় থাকবে, মন যোগ কষ্ট সমান সমান হয়ে যাবে কি, সমান সমান হবে বিসর্গ দিয়ে হবে মনোকষ্ট বজায় থাকবে, তাহলে তিনটাই ভুল। উত্তর হবে মনীষা, এটা সঠিক। ক্লিয়ার এবার? এখন যেহেতু বিসর্গের সিস্টেম চলেই আসছে, আসো বিসর্গের ফাংশন গুলো তোমাকে একটু বলে দিচ্ছি। বিসর্গের 5টা ফাংশন ভাইয়া বলবো, একটু মনে রেখে দিবা, হ্যাঁ। 1 নম্বর, খেয়াল করো, বিসর্গ তোমার র হবে। কেন র হবে? আসো সামনে থেকে বুঝায় আসি। বিসর্গ 2 রকমের। বিসর্গ কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে স্বজাত। রজাত মানে র থেকে আসছে, স্বজাত মানে স থেকে আসছে। জাত শব্দের তো জন্ম বা উৎপত্তি লাভ করা। তো রজাত বিসর্গটা রর বদলে বসে, আর স্বজাত বিসর্গটা স্বর বদলে বসে। অর্থাৎ তুমি যখন ইয়ে করো, আহ, বীজগণিত করো, x+y তার মান যদি 5 থাকে, পরে সূত্র ভাঙানোর পরে x+y যেখানে এটা স্কোয়ার করতে পারো, অর্থাৎ যদি এটার মান 5 হয়ে থাকে তুমি 5 স্কোয়ার করতে পারো না? তো এখানে শুধু মানটা বসাই দিবা, আর কিছুই করবা না। অর্থাৎ এই হলো দু, তারপরে ধরো বিসর্গ, এ হলো যোগ। এখন তুমি এটাকে শুধুমাত্র কি করছো, তুমি এটাকে দুর্যোগ বানাই দিছো, আর কিছুই করো না। বিসর্গটাকে রেফ বানাই দিছো বা রেফটাকে বিসর্গ বানাই দিছো। অথবা ধরো এই হচ্ছে তোমার দুর্বার, যে দুইবার হলে তুমি কি করছো, দু আর হলো বার, উপরে যে রেফ ছিল তার নিচে নামে বিসর্গ বানাইছো, এই তো কাজ শেষ। ঠিক সযত বিসর্গের বেলায় একই কাজ করবা, আর বাকি কিচ্ছু করতে হবে না। ধরো শব্দটা হচ্ছে নমস্কার, তাহলে তুমি একটা হলো নম আর একটা হলো কার, যে স ছিল তার বিসর্গ বানাইছো, মামলা শেষ। ধরো শব্দটা যদি এমন হয় পুরস্কার, পুরস্কার, তাহলে একটা স আছে না, তাহলে তুমি নিচে একটা পুরো আর একটা কার, যেটা স ছিল তার বিসর্গ বানাই দিবা, মামলা ডিসমিস। এটাই। তাহলে বুঝছো বিসর্গ রজাত সজত কিভাবে হয়? তাহলে একটা বিসর্গ র হবে, এটার উদাহরণ আর লিখলাম না। আর একটা বিসর্গ স হবে, এটার উদাহরণ লিখলাম না, যেহেতু দেখাই দিছি। আচ্ছা, আবার আরেকটা বিসর্গ আছে, বিসর্গ বজায় থাকবে, ও খুব ঘাওড়া। বিসর্গ যেমন আছে এমন থাকবে, বজায় থাকে। ওই যে মনোকষ্ট, যেমন মন বিসর্গ কষ্ট, তুমি লেখার সময় এটাকে এভাবে লিখতে হবে, তাহলে দাঁড়াইতে পারবে না, খুব কষ্ট পাবে সে। মনোকষ্ট যা আছে তুমি তাই লিখে দিবা। এরপরে আসো 4 নম্বরে। বিসর্গের আরো একটা ফাংশন আছে, সেটা কি? বিসর্গ ও হয়ে যাবে, বিসর্গ ও হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন এ হলো মন বিসর্গ, তারপরে হলো গিয়ে যোগ। লেখার সময় আমরা কি লিখি? আমরা লিখি মনোযোগ, তাই না? তারপরে যেমন ধরো সদ্য বিসর্গ তোমার আহ, জাত, এটা হয়ে যাবে সদ্যজাত। সদ্যজাত মানে মাত্র জন্মগ্রহণ করেছে এমন। এরপরে শেষটা, আসো শেষটা কি বলছিলাম, বিসর্গের জন্য আদিস্বর দীর্ঘ হবে। বিসর্গের জন্য আদিস্বর কি হয়? দীর্ঘ হয়। অর্থাৎ এই যে এখানে যে কাহিনীটা আমরা করছি, এই যে নি রস্বইকার ছিল, তারপরে ছিল রব, কিন্তু লেখার সময় এ পাশে গিয়ে তুমি দীর্ঘইকার দিয়ে লিখতেছো, ঠিক নীরব হয়ে গেছে। একই রকম ভাবে ধরো নি বিসর্গ তারপরে রস, লেখার সময় তুমি নিরস দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এই হচ্ছে বিসর্গের ফাংশন। তাহলে বিসর্গটাও দেখাই দিলাম। কথা ক্লিয়ার? তাহলে তোমাদের সাথে আমার বাকি থাকলো এখন কি? বাকি থাকলো আরেকটা যেটা বলছি, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন, যেটা এটা লিখে দেবো। চলো এখন আসো, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন রীতিতে সীমাবদ্ধ থাকে? অর্থাৎ যেসব সন্ধিগুলো ব্যঞ্জন, প্রকৃত বাংলা ব্যঞ্জন, এগুলো বাংলা কথ্য রীতি যেগুলো আছে এখানে সীমাবদ্ধ থাকে। যেমন বাক যোগ দান, আমি যখন বলি বাক আর তারপরে যখন দান বলি, পরে আর ক থাকে না, তখন সেটাকে আমি কি বানায় ফেলি? আমি বানায় ফেলি হচ্ছে বাগদান। ওকে।
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? তস্কর। তস্কর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। তো যেহেতু ব্যঞ্জন আসছে, চলো আবার ব্যঞ্জন নিয়ে খেলবো, ব্যঞ্জন নিয়ে অনেক কথা হবে। এরপরে দেখো, নিচের কোনটি কোনো নিয়ম অনুসারে হয় না? আমরা বলছি গায়ক, নাবিক, নিযন্ত, গবাক্ষ। গবাক্ষ নিয়ম অনুসারে হয় না, তোমাদের দেখাইছি। এখন আসো তোমাদেরকে দেখাবো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। একটু বিদঘুটে গল্প, কষ্ট করে মনে রাখতে হবে, রাখো, কিছু করার নেই। হ্যাঁ, যদি এখন মনে রেখে দিতে পারো, একদম ইন্টারমিডিয়েট অ্যাডমিশন পর্যন্ত এগুলো দিয়ে কভার হয়ে যাবে। বৃহস্পতি ও বনস্পতি, বনস্পতি, আচ্ছা বনস্পতি কথা একটু পরিষ্কার করে লিখি। বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। তস্কর মানে চোর। বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, মানে বৃহস্পতিও চোর, বনস্পতিও চোর। বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর। এরপরে বৃহস্পতি একাদশ গোষ্পদ ও বনস্পতি ষোড়শ গোষ্পদ চুরি করে। মানে বৃহস্পতি 11টা গরুর ঠ্যাং চুরি করছে, গোষ্পদ মানে গরুর ঠ্যাং, আর বনস্পতি 16টা গরুর ঠ্যাং চুরি করছে। ওকে, তাদের চুরি দেখে, তাদের চুরি দেখে মনীষা হরিশ্চন্দ্রকে বলে, কি আশ্চর্য! তাদের চুরি দেখে ফেলছে কে? দেখে ফেলছে মনীষা। মনীষা দেখে খুব কষ্ট পাইছে, পায়ে সে গিয়ে হরিশ্চন্দ্রকে বলতেছে, কি আশ্চর্য! তারা বিচার চায়, মানে হরিশ্চন্দ্র এবং মনীষা তারা বিচার চায় পতঞ্জলির নিকট। তারা বিচার চায় কোথায়? পতঞ্জলির নিকট। কিন্তু পতঞ্জলি বদমাশ, সে বিচার করে না। কি করে? পতঞ্জলি বিচারে বলে চোরেরা, পতঞ্জলি বিচারে বলে, পতঞ্জলি কি বলে? বিচার না করে বলে চোরেরা দুলুকে যাবে না। চোরেরা দু লোকে মানে জান্নাত বেহেশতে, চোরেরা দুলুকে যাবে না। এই হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এখন আসো শব্দগুলোর সাথে পরিচয় করে দেই। বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর, একাদশ গোষ্পদ ষোড়শ গোষ্পদ। আচ্ছা, এরপরে মনীষা হরিশ্চন্দ্র আশ্চর্য পতঞ্জলি, এরপরে দুলোক। এই সবগুলো শব্দ যেগুলো নিচে আমি আন্ডারলাইন করলাম, প্রত্যেকেই নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন। কারণ একটাও কি করে নাই? সিস্টেম মানে হয় নাই। কারণ এটাকে তুমি যদি ভাঙো, এটা হচ্ছে দিবযোগ লোক। তো কোথা থেকে দিবযোগ লোক হয়ে গেছে দিলুক? এখানে তোমার রস্যকার হয়ে গেছে, রস্যইকার হয়ে গেছে তোমার দীর্ঘকার। কোথা থেকে জফলা চলে আসছে? বুঝতে পারছো ব্যাপারটা? হরিশ্চন্দ্রকে হরিযুগ চন্দ্র, এটাকে ভাঙলে হরিযুগ চন্দ্র, কিন্তু কোথা থেকে এটা তালব্য এসে ভিতরে ঢুকে পড়ে? এই যে সিস্টেম মানে না, সিস্টেম না মানলে আমরা তারে বলি কি বলি? নিপাতনে সিদ্ধ বলি। যে সিস্টেম মানে না, সেই সিস্টেমের নামটা সাথে ট্যাগ দিয়ে বলি, অর্থাৎ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ স্বর, আর কিছুই না। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো কেন এদেরকে নিপাতনে সিদ্ধ বলে। আচ্ছা, গবাক্ষ বললাম কোন সন্ধি, এই এই প্রশ্নটা নিচের কোনটি নিয়ম অনুসারে হয়নি, সন্ধি হয়নি, সেটা হচ্ছে গবাক্ষ। দেন নায়ক কোন প্রকারের সন্ধি? নায়ক নই যোগ অক সমান সমান হয়ে গেছে হচ্ছে নায়ক। নই যোগ অক, নায়ককে তুমি যদি ভাঙো তাহলে নই পাবা, নই। এখন তুমি যেহেতু নই পাইছো, নই হলে এখানে কি পাইছো? ওই পাইছো, প্লাস এখানে পাইছো হচ্ছে অ, তাই ওই অ দুটোই তো স্বরধ্বনি। তাহলে নায়ক, নায়ক কি হবে? অবশ্যই স্বরসন্ধি হবে, তো স্বরসন্ধি নিয়ে নিলাম। এরপরে অকার কিংবা আকারের পর ইকার কিংবা ইকার থাকলে উভয়ে মিলে একার হয়, অর্থাৎ শুভ যোগ ইচ্ছা সমান সমান দেখো ভেচ্ছা, মানে ভে হইছে, বুঝো নাই? এই যে অ, এই হলো শুভ অ,
অথবা আ যেটাই থাকুক, তারপর বলছে ই অথবা ই, আমি এখানে কি পাইছি, হ্রস্ব ই পাইছি, অ এ মিলে কি হয়ে গেছে, এ হয়ে গেছে। তাহলে উভয় মিলে এ কার হবে, উত্তর আমি নিলাম এ। আচ্ছা, তারপরে নিপাতন নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? নায়ক একাদশ, হিংসুক শুভেচ্ছা, একটু আগে দেখলাম একাদশ, কারণ এটাকে ভাঙলে হয় 1+10। আচ্ছা, এক তো এখানে ব্লক করা, এক কর পরে তো অধ্বনি নেই, কিন্তু কোথা থেকে এটা কথাটা হবার কথা ছিল 1-10, কিন্তু না হয়ে হয়ে গেছে কি, না হয়ে হয়ে গেছে একাদশ। সিস্টেম ফলো করে নাই, মানে নাই, আমরা একটু আগেই দেখছি এটা, তাই তো। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। তারপরে রস্য উ প্লাস দীর্ঘ ই সমান ব যোগ দীর্ঘ ই কোনটা হবে, খুব বিখ্যাত উদাহরণ, তনু যোগ ই সমান সমান তন্নি। দেখো রস্য তনু বলে রস্য উ, তারপরে এই হলো দীর্ঘ ই, তারপরে ব যোগ ই, এই যে দেখো ব ফলা, তার সাথে হয়েছে তোমার দীর্ঘ ই, এই যে তন্নি কথার মধ্যে, ক্লিয়ার। তারপরে কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম, ব্যঞ্জন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম, এখানে সবসময় ধ্বনি প্রপারলি কাজ নাও করতে পারে। যেমন দেখো, আমরা একটু আগে তোমাদের বলছিলাম বাক যোগ দান সমান সমান লেখার সময় আমরা তখন বলি কিন্তু বাগ দান, যে কটা গতে রূপান্তরিত হয়। শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, শীত যোগ ঋত, এটাই। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি, অনেকগুলি পড়ে আসছি, দেখো কমন পড়ে গেছে গবাক্ষ। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। গবেষণা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, গো যোগ এসোনা। এই গো মানে হচ্ছে গরু, এসোনা মানে হচ্ছে খোঁজা, গবেষণা কথার মূল অর্থ হচ্ছে গরু খোঁজা, গবেষণা কথার মূল অর্থ গরু খোঁজা, কিন্তু আমরা বুঝি বৈজ্ঞানিক কর্ম পদ্ধতি। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম নয়, সে সকল শব্দকে বলা হয় রূঢ়ি শব্দ। কি শব্দ বলা হয়, রূঢ়ি শব্দ বলা হয়। তো গবেষণা এরকম একটা রূঢ়ি শব্দ, যার উৎপত্তি বা জন্মগত অর্থ বর্তমানের ব্যবহারিক অর্থের সাথে মিলে না। জন্মগত অর্থ গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক আমরা ব্যবহার করি গরু খোঁজা অর্থে না, আমরা বলি বৈজ্ঞানিক কর্ম। যেমন ধরো বাঁশি, বাঁশির জন্মগত অর্থ বাঁশের তৈরি জিনিস, বাঁশের তৈরি জিনিস হলে বাঁশি হয়, কিন্তু আমরা বাঁশি বলতে বাদ্য বুঝি, তাহলে জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ মিললো না, তাহলে বাঁশিও একটা কি শব্দ, রূঢ়ি শব্দ। এরপরে আসো, মনীষা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, মনস যোগ ঈশা, যেটা এটা এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে অন্বেষণ, অনুযোগ এষণ কোথায় আছে দেখো তো, অনুযোগ এষণ, অনুযোগ এই যে অনুযোগ এষণ হইলে তারে বলা হয় অন্বেষণ, খোঁজাখুঁজি করা। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ, এখানে যেগুলো আছে তার মধ্যে নিপাতনের সিদ্ধ স্বর বা ব্যঞ্জনের মধ্যে পড়ে হচ্ছে তস্কর। ভাই তোমাদের গল্প লিখে দিয়েছিলাম, দেখো সব কমন পড়ে যাচ্ছে, তাই তো, এর বাইরে নিতে পারতেছে না। নিপাতনের সিদ্ধর বিভিন্ন কোশ্চেন দেখো ঘুরে ফিরে করতেছে, বিভিন্ন বোর্ডের কোশ্চেন, কিন্তু আওতার বাইরে যাচ্ছে না একটাও। যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, যথাযোগ অর্থ যথার্থ, মানে আমার যতটুকু দরকার, যতটুকু পরিমাণ দরকার, যতটুকু হইলে আমার নেসেসিটির জায়গাটা মিটে, তারই তো যথার্থ বলি, তাহলে যথাযোগ অর্থ তারে বলা হয় যথার্থ। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে, আমরা বারবার পড়ছি ধ্বনির মিলনের নাম সন্ধি। আর সমাস মানে হচ্ছে কিসের মিলন, পদের মিলন। আর প্রত্যয়কে তোমাদের আগের ক্লাসে দেখাইছি, এটা হচ্ছে মূলত সাফিক্স। আর ধ্বনির পরিবর্তনটা ডিরেক্ট ইংলিশে পাওয়া যায় না। সন্ধিতে মিলন ঘটে কার, সন্ধিতে মিলন ঘটে মূলত ধ্বনির। ব্যঞ্জনের ক্ষেত্রে বর্ণ নিয়ে আমরা কাজ করি, তবে আমরা সাধারণত সন্ধিকে বর্ণের মিলন বা বর্ণ বিষয়ক কোনো কিছু বলি না, আমরা ধ্বনির মিলনই বলি। এটাই প্রপার, এটাই মানে মানে সঠিক অর্থটা বহন করে। সন্ধি কত প্রকার, তোমাদের শিখায় নিয়ে আসছি সন্ধি কত প্রকার, 3 প্রকার। কারণ সন্ধিতে আমরা স্বর সন্ধি পাই, সন্ধিতে আমরা ব্যঞ্জন সন্ধি পাই, আর একটা পাই সেটা হচ্ছে বিসর্গ সন্ধি, তাই তো। এই হচ্ছে তোমার সন্ধির ক্লাসিফিকেশন। এখন যদি প্রশ্নটা এভাবে না করে, তোমাদের আমি শিখাই দিছি, কিন্তু যদি বাংলা সন্ধি কত প্রকার জিজ্ঞাসা করে, তখন কিন্তু তুমি 2 প্রকার বলবা, স্বর আর ব্যঞ্জন। তারপরে উত্তরাধিকার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, উত্তর যোগ অধিকার, উত্তরাধিকার, ইনহেরিট। এরপরে মরুদ্যান, মরুদ্যান মানে হচ্ছে মরুভূমির উদ্যান, মরুভূমির যে বাগান তাকে বলা হয় মরুদ্যান। তাহলে এখানে একটা মরু আছে, একটা উদ্যান আছে, তাই তো, তাহলে মরুটার উদ্যানটাকে ভাঙো, খুঁজো, তাইলে তো হয়ে যাবে। এই হচ্ছে মরু আর হচ্ছে উদ্যান। তাহলে এখানে দেখো রস্য উ, এখানে আবার রস্য উ, তো রস্য উ রস্য মিলে কি হয়, খুব কমন কনসেপ্ট, দুইটা রস্য মিলে একটা দীর্ঘ উ হয়, তাহলে মরুদ্যানে কি হয়েছে, দীর্ঘ উইতে হয়েছে, কথা ক্লিয়ার। অর্থাৎ রস্য উ যোগ রস্য উ, এই তো কাহিনী শেষ। এরপরে অযোগ আর সমান সমান ঋত আর হইছে কোথায়, এই শীতার্থ, শীত যোগ ঋত, তৃষ্ণার্ত তোমার তৃষ্ণা যোগ ঋত, অর্থাৎ এই হচ্ছে শীত যোগ ঋত, এটাকেও যদি ভাঙো একই কাহিনী ঘটবে, তৃষ্ণা যোগ ঋত। তো মহর্ষিতে এটা হলো তোমার মহা,
যোগ ঋষি মহর্ষি, এটা হবে না। তাহলে এটা এবং এটা তুমি উত্তর হিসেবে নিতে পারছো। এর মানে হচ্ছে এ এবং বি উভয়ই, এটা হচ্ছে উত্তর। কথা বুঝছো ভাইয়া? উত্তর আমরা শেষ দিক থেকে নিতে হবে, কারণ এটাই হচ্ছে প্রপার। এই দুটোকে মিলেই আমরা উত্তর নিব, কারণ তৃষ্ণার্ত এবং তোমার শীতার্থ দুটোই কারেক্ট। বনৌষধি এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? বনের গাছ যদি সেটা ঔষধি হয় তখন সেটা বনৌষধি, এটা হচ্ছে কথা। বনের গাছ যদি ঔষধি হয় তখন সেটা বনৌষধি। কথা বুঝতে পারছো? তাহলে এখানে অ আর ও দুটা মিলে হয়েছে ঔ। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ার সন্ধি নিয়ে আয়োজন। আশা করি তোমাদের বেসিক জায়গাগুলো কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তো সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। পরের ক্লাসে আবার আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।